হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ জিপি অর ডিএসপি গোপীনাথ। এই ভিডিওতে তোমরা পাবে ডাব্লিউবিপি কনস্টেবলে 2019 সালে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। টোটাল 100টি প্রশ্ন আছে। এর বিস্তারিত আলোচনা ও নিয়ে বিশ্লেষণ আমি করব। আমি আগেই সেট ওয়ানে অল ডিটেলসে একটা সেট আলোচনা করেছি। তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, ওপরের আই বাটনে দেওয়া আছে লিঙ্কটা, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতেও ক্লিক করে দেখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার কিন্তু অবশ্যই করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলো না। তাহলে চলো এবার আমরা শুরু করি। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা একটা রিজনিং দেওয়া রয়েছে। যেমন ধরো সিস্টারকে লেখা হয়েছে কি 535701, অনকে লেখা রয়েছে 24, এবং হচ্ছে টয়কে লেখা রয়েছে হচ্ছে 729। এই ভাষাতে শনকে কি লেখা হবে? শনকে কি লেখা হবে? তাহলে তোমরা একটু 5 সেকেন্ড টাইম নিতে পারো, দেখো ভাবতে পারো একটু কি হবে। দেখো আমি বলে দিচ্ছি, এই যে দেখো SIS, এস কে দেখো লেখা হয়েছে এখানে কি বলে 5 বলে, আবার আই কে লেখা হয়েছে কি 3 বলে, আবার এস কে লেখা হয়েছে কত 5 বলে। আবার দেখো এস কে লেখা হয়েছে 5 বলে। এইভাবে দেখো এখানে আবার ও কে লেখা হয়েছে 2, এন কে লেখা রয়েছে হচ্ছে 4। তাহলে একই রকম ভাবে এইখানে যে সন আছে, তো এই সনের ক্ষেত্রে প্রথমে এস এর জন্য তুমি কত বলতে পারো? এস এর জন্য হচ্ছে 5 বলতে পারো, এস এর জন্য 5, আর ও এর জন্য হচ্ছে 2, আর হচ্ছে এন এর জন্য হচ্ছে 4। তাহলে দেখো 524 আসবে, অপশন এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে কি যে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল। আমরা এটা একটু ডিটেলসে দেখে নেব। এখানে লেখা রয়েছে যে আরডি আরডি আরবি দয়ারাম সাহানি ফার্স্ট ডিসকভার দ্য হরপ্পান অন দ্য রাভি রিভার ইন 1921। অর্থাৎ 1921 সালে আরবি দয়ারাম সাহানি প্রথম হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন ডিসকভার করেছিল। আর আরডি ব্যানার্জি ডিসকভার মহেঞ্জোদারো অর মাউন্ট অফ ডেড। মহেঞ্জোদারোকে বলা হয় মাউন্ট অফ ডেড অন ইন্দুস রিভার, ইন দ্য 1922। যেহেতু ইন্দুস রিভারের ধারেই তোমার হচ্ছে এই মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল হচ্ছে আরডি ব্যানার্জি। আর ইন 1922, 1922 সালে। আর স্যার জন মার্শাল প্লেড এ ক্রুশিয়াল রোল ইন বোথ কেস। মানে স্যার জন মার্শাল হচ্ছে এই দুটোতেই, মানে ওই যে ওপরে যে দয়ারাম সাহানি যে ডিসকভার করেছিল হরপ্পা, আর আরডি ব্যানার্জি কোনটা ডিসকভার করেছিল যে মহেঞ্জোদারো, এই দুটোতেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে? স্যার জন মার্শাল দুটোতে হচ্ছে ক্রুশিয়াল রোল ইন বোথ কেস। এর জন্য এইখানে অ্যান্সারটা কিন্তু স্যার জন মার্শাল আসছে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে 2018 সালে এশিয়ান গেমসের কোন বিভাগে স্বপ্না বর্মন স্বর্ণপদক লাভ করেন? যেহেতু এটা 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, তো আমরা এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু আমি এই এশিয়ান গেম সম্পর্কে তোমাদের কিন্তু ডিটেলসে একটা ধারণা দিচ্ছি, একটু দেখে নাও। এশিয়ান গেমসের হচ্ছে টোটাল দেখো, এশিয়ান গেমস Asian Games দেখো, Asian Games which is known as the ASID are held every 4 years। এশিয়ান গেমস কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর হয়। among athletes all over the এশিয়ার সমস্ত অ্যাথলেটসরা এই খেলায় অংশগ্রহণ করে। The games were regulated by the Asian Games Federation AGF, অর্থাৎ এশিয়ান গেমস ফেডারেশন AGF এরা হচ্ছে রেগুলেট করে, মানে গেমটাকে তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করে। and from the first game in the নিউ দিল্লি, প্রথম যে এশিয়ান গেমসটা খেলা হয়েছিল সেটা হচ্ছে ভারতেই খেলা হয়েছিল, নিউ দিল্লিতে, until the 1978 গেমস। মানে 1978 পর্যন্ত কিন্তু নিউ দিল্লিতেই খেলা হতো। সিন্স দ্য 1982, 1982 সালের গেমস দে হ্যাভ বিন অর্গানাইজড বাই দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। মানে 1982 সালের পর থেকে এই গেমটা আনুষ্ঠানিকভাবে কে পর্যালোচনা করতো? আর অলিম্পিক Council of Asia. After the breakup of the Asian Games Federation, the games are recognized by the International Olympic Committee. এইটা তার পরবর্তীতে কিন্তু এটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা এটা কিন্তু আয়োজন করা হয়, and are described as the second largest multi sports event after Olympic Games. ওকে, এটা মনে রাখতে হবে যে দ্য মোটো, হোয়াট ইজ দ্য মোটো অফ এশিয়ান গেমস। এশিয়ান গেমস এর যে মোটো সেটা কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ইভার অনওয়ার্ড। দেখো লেখা রয়েছে ইভার অনওয়ার্ড, দাগ দেওয়া রয়েছে। আর হচ্ছে অনলি 11 কান্ট্রিজ পার্টিসিপেট ইন দ্য ফার্স্ট গেম। প্রথম খেলাতে হচ্ছে 11টা দেশ হচ্ছে এখানে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, বাট হচ্ছে
the number of has grown as many as 46 competing countries, এবং ধীরে ধীরে কিন্তু সেটা মানে 46টি দেশে পরিণত হয়ে যায়, ইনক্লুডিং ইসরায়েল, ইসরায়েল সহ, which are the excluded from the games after the last participation in the 1974, 1974 সালের পর থেকে কিন্তু এটা বাদ দেওয়া হয়ে গেছিল। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে প্রথম থেকে কতগুলো খেলা এখনো পর্যন্ত এশিয়ান গেমসে হয়েছে বা আয়োজন হয়েছে। দেখো, প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে, প্রথম খেলা হয়েছিল 1951 সালে ভারতে হয়েছিল, ইন্ডিয়াতে, নিউ দিল্লিতে। আচ্ছা, তারপরে সেকেন্ড যে খেলাটা হয়েছিল সেটা হচ্ছে 1954-তে মানিলাতে। তারপরে হয়েছিল 3 নম্বর হচ্ছে টোকিও, জাপানে হয়েছিল। 4 নম্বর হচ্ছে দাজাকাত্রা 1962-তে। 1966-তে হয়েছিল ব্যাংকক, থাইল্যান্ড হয়েছিল। ব্যাংককে মনে রাখতে হবে যে ব্যাংকক কি মানে থাইল্যান্ডে সব থেকে বেশি তোমার হচ্ছে এই এশিয়ান গেমসটা আয়োজন হয়েছে, ব্যাংকক থাইল্যান্ডে। হ্যাঁ, 1966, 1970। তারপরে আবার ইরানে তেহরান হয়েছিল 1974-এ। নিউ দিল্লিতে দেখো, নিউ দিল্লি ভারতে এখনো পর্যন্ত দুবার হয়েছে, একবার হচ্ছে 1951 সালে একবার হয়েছে, আর একবার হচ্ছে 1982-তে একবার হয়েছে। এই দুটো কিন্তু মাথায় রাখবে যে ভারতে কিন্তু দুবার কিন্তু এই এশিয়ান গেমসটা আয়োজন হয়েছে। তারপরে চায়নাতেও হয়েছে, চায়নাতেও 3বার হয়েছে। এরপরে দেখো লাস্টে, একদম লাস্টে চলে যাও, একদম লাস্টে দেখো লেখা আছে যে 19তম যে এশিয়ান গেমসটা হয়েছিল, 19তম লাস্ট যে গেমটা হয়েছিল, 19তম গেমসটা হয়েছিল 2022 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 2023 সালে হয়েছিল। কারণ কি? কারণ ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। ওকে, এবার হচ্ছে 19তম, এটা হয়েছিল 2000 কোথায় ছিল? চায়নাতে হয়েছিল, চায়নার হাংঝৌতে হয়েছিল এটা, এই এশিয়ান গেমসটা। আবার 20তম যেটা 2026 সালে হবে, জাপানে হবে। এটাও কিন্তু মাথায় রাখবে। তাহলে এশিয়ান গেমস সম্পর্কে কিন্তু একটা ডিটেইলস একটা ধারণা কিন্তু দিয়ে দিলাম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে সেটা বলেছে যে পক্ষী সমাজ, যে পক্ষী সম্মানীয় বিজ্ঞানের পোশাকি নামটি কি? পক্ষী সম্মানীয় বিজ্ঞানের পোশাকি নামটি কি? এটা আমরা পড়বো। এটা কি দিয়েছে? প্রোমোলজি, জিওলজি, অর্নিথোলজি। তো এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখেই কিন্তু বলতে পারবে। দেখো, এই দ্য ব্রাঞ্চেস অফ সায়েন্সের মধ্যে কিন্তু আমরা এই পক্ষীদের সম্পর্কীয় যে পোশাকি নাম সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, স্টাডি অফ বার্ডস, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্টাডি অফ বার্ডস দেখো বলছে অর্নিথোলজি, স্টাডি অফ বার্ডস বলা হয়, অর্নিথোলজিকে বলা হয়। হ্যাঁ, এছাড়াও দেখো আরো কয়েকটা ইম্পর্টেন্ট যেটা আমরা জানি যে স্টাডি অফ ইনসেক্ট, স্টাডি অফ ইনসেক্ট যেটা, সেটা বলা হয় হচ্ছে এন্টোমোলজি। দেখো, প্রোমোলজিটা এখানে দেখো রয়েছে, প্রোমোলজি মানে হচ্ছে স্টাডি অফ ফ্রুটস, অর্থাৎ হচ্ছে যে ফল বিষয়ক যে ফল বিষয় নিয়ে যে পড়াশোনাটা হয় তাকে বলা হয়েছে প্রোমোলজি। এরপর দেখো নিচে আরো রয়েছে ফ্লোরিকালচার হচ্ছে, দেখো লেখা রয়েছে ফ্লোরিকালচার ইজ দ্য ফ্লোরিকালচার, দেখো লেখা রয়েছে যে ফ্লোরিকালচারটা কি? ফ্লোরিকালচারটা কিন্তু বলছে যে স্টাডি অফ ফ্লাওয়ার্স। হ্যাঁ, এরকম কিন্তু আরো এখানে অসংখ্য রয়েছে। তোমরা যদি চাও যে এই নিয়ে একটা ভিডিও দেখতে, তাহলে উপরে দেখো আই বটনে আমি দিয়ে রেখেছি, ওটাকে সেভ করে রাখো, বা লিঙ্কটাকে পরে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওখান থেকে দেখে নিতে পারবে। ভিডিওটা ডিটেলসে কিন্তু বলা আছে, এগুলো কিন্তু WBKPর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা আছে? অর্থাৎ রাষ্ট্রপতি যে ইমপিচমেন্ট দেয়, তো সেইটার কোন আর্টিকেল? আর্টিকেল 61, আর্টিকেল 54, আর্টিকেল 72, আর্টিকেল 62। তো এটার জন্য আমি একটা ছোট্ট একটা, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কোন আর্টিকেলসে রাষ্ট্রপতি সেই ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। আমি তোমাকে সবকটা আর্টিকেলস এখানে ডিটেলসে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। আর্টিকেলস কত রয়েছে? আর্টিকেলস 61 রয়েছে, আর্টিকেল 62 রয়েছে। আমি প্রথমে 61টাকে দেখছি। আর্টিকেল 61 কি বলতে চাইছে? আর্টিকেল 61 দেখো বলতে চাইছে, আর্টিকেল 61 কি বলতে চাইছে, দেখে যে প্রসিডিওর, যে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, দেখো আর্টিকেল 61-তে কিন্তু লেখা রয়েছে যে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে এটাই কিন্তু আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তবুও আমি বাকিগুলোকে দেখছি। আর্টিকেল 62 যেটা আছে ডি অপশন ডিতে, সেটাকেও আমি দেখছি। আর্টিকেল 62 কি বলছে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট and the term of office of the person elected to fill the casual vacancy। বলতে চাইছে কি যে আর্টিকেল 62 হচ্ছে যে যদি কখনো যদি রাষ্ট্রপতির পদ যদি খালি থাকে, তাহলে সেটাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। ঠিক যেমনটা এই উপরাষ্ট্রপতির ভ্যাকেন্সিটা পূরণ হলো। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইনি যে পদত্যাগ করেছিলেন, তারপরে যে উপরাষ্ট্রপতি হলেন,
তো তারপরে যে উপরাষ্ট্রপতিটা হলো সেটা হচ্ছে যে সিপি রাধাকৃষ্ণন, রিসেন্টলি যেটা হলো এইভাবে কিন্তু এইটা কিন্তু আর্টিকেল 62 জন্য এটা কিন্তু পূরণ হবে। এবার দেখো আর্টিকেল 54 আর্টিকেল হচ্ছে 72, আমরা 54টা দেখে নিই। দেখো আর্টিকেল 54 বলছে যে আর্টিকেল 54 বলছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির যে ভোটাধিকার সেটার জন্য হচ্ছে এই আর্টিকেল 54 কে বলছে। আর আর্টিকেল 72 কি বলছে, আর্টিকেল 72টা চলো দেখে নিই। আর্টিকেল 72 কি বলতে যাচ্ছে, বলছে যে পাওয়ার অফ প্রেসিডেন্ট, আর্টিকেল 72 বলছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ট প্যারডনস এন্ড এক্সেট্রা টু দ্য and to suspend, remit or commute sentences in the certain cases। অর্থাৎ রাষ্ট্রপতি এখানে কি চায়, মানে পাওয়ার অফ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে ধরো যারা যারা অপরাধী তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করে দেওয়ার, বা হচ্ছে কিছু কিছু সাজা বাতিল করে দেওয়ার বা ছাড় দেওয়ার। ফাঁসি হলে পরে সেটাকে মুকুব দেওয়ার ক্ষমতা একমাত্র কার রয়েছে, সেটা কিন্তু প্রেসিডেন্টেরই রয়েছে। তাই সেটা কিন্তু আর্টিকেল 72 রয়েছে, এটা কিন্তু রিমাইন্ড করতে হবে, ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু সবকটা আর্টিকেলস এখানে বলে রাখলাম। তাহলে আবার বলছি, এটাকে আরেকবার বলে দিলাম যে আর্টিকেল 61 কি হলো, আর্টিকেল 61 হবে হচ্ছে আমাদের এই যে ইমপিচমেন্টে রাষ্ট্রপতি যে ইমপিচমেন্টটা দিতে পারে সেটার ধারণা, এটা আর্টিকেল 61। আর্টিকেল 62 কি আছে, আর্টিকেল 62 আছে হচ্ছে যে যে রাষ্ট্রপতির যে পদের যে খালি বা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি সেটাকে পূরণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এইটা কিন্তু আর্টিকেল 62 রয়েছে। আর্টিকেল 54 কি রয়েছে, আর্টিকেল 54 আমরা দেখলাম যে প্রেসিডেন্টের যে ইলেকশন সেটা আমরা পড়লাম আর্টিকেল 54। আর্টিকেল 72 রয়েছে যে প্রেসিডেন্টের পাওয়ার ক্ষমতাটা যে মানে কোনো অপরাধীকে সাজা দেওয়া বা ক্ষমা করার একমাত্র অধিকার কিন্তু বা ফাঁসি মকুব করার একমাত্র অধিকার কিন্তু রাষ্ট্রপতির আছে। এটা কিন্তু আর্টিকেল 72 আছে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, ওয়াশিংটন ডিসি, প্যারিস। তাহলে এটার উত্তর আসবে, আমরা দেখি প্যারিস আসবে। ইউনেস্কো সদর দপ্তর আসবে কোথায়? প্যারিসে। তো এটা আমরা ডিটেলসে দেখে নিই যে কোথায় আছে। দেখো আমি তোমাদের জন্য এটা ইউনেস্কো এখানে একটা লিস্ট নিয়ে এসেছি। দেখো লেখা রয়েছে যে ইউনেস্কো ইউনাইটেড নেশন অফ এডুকেশন, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, এই যে ইউনেস্কো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কত সালে? 1946 এস্টাবলিশ হয়েছে। আর হেডকোয়ার্টার কোথায় আছে? প্যারিসে। প্যারিস হচ্ছে তার হেডকোয়ার্টার্স। তাহলে এখান থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে হচ্ছে ইউনেস্কোর যে হেডকোয়ার্টার সেটা কোথায় আছে? প্যারিসে রয়েছে। আর এটা এছাড়া দেখো আরো কিছু এখানে ইম্পর্টেন্ট এগুলো দেখে নাও, পড়ে নাও। যে দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, এটা হচ্ছে এস্টাবলিশ করা হচ্ছে 1919 সালের জেনেভাতে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা সেটা এস্টাবলিশ কোথায় ছিল? এস্টাবলিশ হচ্ছে 1948 এর জেনেভাতে হচ্ছে হেডকোয়ার্টার। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউনেস্কো, এটা তো বললাম 46 প্যারিসে। হ্যাঁ, তারপরে রয়েছে কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এটা 57 ভিয়েনাতে হচ্ছে হেডকোয়ার্টার। তারপরে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যেটা কোথায় আছে? 1946 নিউ ইয়র্কে। এগুলো ইম্পর্টেন্ট। তারপরে নিচের দিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF টা দেখে রাখো 1945 হ্যাঁ, ওয়াশিংটন ডিসিতে কিন্তু এটা এস্টাবলিশ হয়েছে। মানে এটা হেডকোয়ার্টার রয়েছে। তারপরে দেখো নিচে রয়েছে UNDIO, আমি একটু দেখিয়ে দিই। ইউএন UNDIO, অর্থাৎ হচ্ছে UNIDO, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেটা কোথায় অবস্থিত? জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে। 1967 এর কিন্তু এস্টাবলিশ হয়েছে জেনেভাতে। এটা কিন্তু মাথায় রাখবে এগুলো। হ্যাঁ, এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 1945 ওয়াশিংটন ডিসি, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে গেল, তারপর ডান দিকে ঘুরে আরো 10 মিটার গেল, তারপর বাঁ দিকে ঘুরে আরো 20 মিটার গেল, সর্বশেষে বাঁ দিকে ঘুরে আরো 10 মিটার গেলে অঞ্জুর সর্বপ্রথম অবস্থান এখন কোন দিকে আছে? তাহলে আমি এটাকে দেখি ভালো করে। যে বলছে অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে, আমি মনে করলাম এই বিন্দুটা হলো এ, এই বিন্দুটার নাম দিলাম এ। এবার এখান থেকে সে প্রথমে দক্ষিণ দিকে গেল, প্রথমে সে দক্ষিণ দিকে কত মিটার গেল? 20 মিটার বলেছে, 20 মিটার গেল। 20 মিটার যাওয়ার পর তারপর সে ডান দিকে ঘুরবে। তাহলে এখান থেকে তার ডান দিকটা আসবে কোন দিকে? এখান থেকে তার ডান দিকটা আসবে এই দিকে। ডান দিকে এসে কত গেল? 10 মিটার গেল। 10 মিটার গেল। ডান দিকে এসে কত মিটার গেল? 10 মিটার। তাহলে যদি 10 মিটার যায়, তা 10 মিটার গেল। তারপরে আবার বলছে বাঁ দিকে ঘুরবে। তাহলে এখান থেকে বাঁ দিকে হবে নিচের দিকে। বাঁ দিকে আবার সে কত মিটার? 20 মিটার যায়। বাঁ দিকে আবার সে কত যাবে? 20 মিটার। তাহলে এদিকে আবার সে 20 মিটার আসবে। ওকে, আবার 20 মিটার যাওয়ার পর আবার হচ্ছে আবার সে বাঁ দিকে ঘুরলো। আবার সে বাঁ দিকে মানে হচ্ছে এই দিকে আসবে। এদিকে কত মিটার যাবে? 10 মিটার যাবে। তাহলে আমি বুঝতে পারছি এখানে যে ছবিটা আমাদের এরকম আসবে। এবার বলছে যে অঞ্জু সর্বপ্রথম অবস্থান থেকে এখন সে কোন দিকে রয়েছে। দেখো প্রথমে সে দক্ষিণ দিকে আসছিল, থেকে এটা পশ্চিম থেকে আবার হচ্ছে দক্ষিণ থেকে এটা আছে পূর্ব দিক। তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে কিন্তু পূর্ব দিক, অপশন বি, এটাই কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্নটা সিরিজ দিয়েছে, সিরিজটাকে আমাদের কমপ্লিট করতে হবে, ফিল করতে হবে। বলেছে এ ড্যাশ সি, মানে কটা আছে আমরা গুনে নিচ্ছি এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। তোমরা চারটে চারটে করে বানাতে পারো। তাহলে প্রথমে দিলাম কি এ দিলাম, ফাঁকা দিলাম, তারপরে সি, তারপরে ই, তারপরে হচ্ছে এ। আমি এবার এটাকে মিলাবো। হ্যাঁ, তাই
একটা মিলাচ্ছি দেখো, এডিসি এডিসিইএ, এডিসিএ। তাহলে আমি প্রথমে রাখছি যে এ কে রাখছি, তাহলে দেখো এখানে এ আছে, প্রথমে আমি এখানে কি বসাচ্ছি, এখানে ফাঁকা জায়গায় আমি ডি বসাচ্ছি, ডি ফাঁকা জায়গায় অ্যান্সারটা বসাচ্ছি ডি, অর্থাৎ এখানটায় বসবে হচ্ছে ডি। তাহলে এ ডি সিই এ, সিই, এ ডি সিই হলো, আবার এ ডি সিই হলো, আবার হচ্ছে এ ডি সিই হলো, এ ডি সিই। তাহলে অ্যান্সারটা আসবে ডি সি এ ই, ডি সি এ ই। উত্তর হচ্ছে 8-এর এ, 8-এর এটা কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাই। বলেছে কি যে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে এটা আমরা অ্যান্সারটা আমরা জানবো যে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হচ্ছে কে হবে? এটি হবে হচ্ছে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা যদি প্রেসিডেন্ট বলে তখন হবে হচ্ছে সরোজিনী নাইডু। আর যদি বলে যে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে, ভারতীয় যদি না হয়, শুধু মহিলা প্রেসিডেন্ট বলে, তখন হবে হচ্ছে এই অ্যানি বেসান্ত, মিসেস অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কিন্তু প্রথম হচ্ছে নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট, হ্যাঁ, নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি প্রথম। আর ভারতীয় যদি প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে জাতীয় কংগ্রেসের, তখন হবে কিন্তু সরোজিনী নাইডু। আচ্ছা, মিসেস অ্যানি বেসান্ত উনি কিন্তু ভারতীয় নন, উনি হচ্ছে ইংল্যান্ডে তার হচ্ছে জন্ম, তাই উনাকে কিন্তু ভারতীয় হিসেবে ধরা হয় না, কিন্তু তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে যে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত চন্দ্রকেতুগড়? এটা হবে উত্তর আসবে উত্তর 24 পরগনা। এবার আমি একটু ডিটেলস একটু দেখে নিই কোথায় আছে এটা চন্দ্রকেতুগড়। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ আশা করি, এটি ক্লাস 6-এর বই থেকে আমি তুলে নিয়ে এসেছি। তো 6-এর বই থেকে আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায় পাওয়া গেছে প্রাচীন প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ। কোথায় পাওয়া গেছে? উত্তর 24 পরগনায় বেড়াচাঁপা গ্রামে পাওয়া গেছে। চন্দ্রকেতুগড় বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার জলের সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, চন্দ্রকেতুগড় হচ্ছে বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন। গঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন হচ্ছে বিদ্যাধরী নদীর মাধ্যমে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, আর এটি একটি বাণিজ্য কেন্দ্র ছিল। এটি একটি কি ছিল? বাণিজ্য কেন্দ্র ছিল, বাণিজ্য কেন্দ্র। আবার অন্যদিকে হচ্ছে সমৃদ্ধ জনপদও ছিল। এখানে মৌর্য আমলের আগে থেকেই আনুমানিক 600 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত, পাল ছিলেন আমল পর্যন্ত আনুমানিক 750 থেকে 1250 খ্রিস্টাব্দ অব্দ পর্যন্ত সময়কাল প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। নানান ধরনের মাটির পাত্র, শিলমোহর, মাটির মূর্তি প্রভৃতি, টেরাকোটা, পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে এবং নারী মূর্তির সংখ্যা এখানে বেশি পাওয়া গেছে। আচ্ছা, এটা কিন্তু চন্দ্রকেতুগড় সম্পর্কে ডিটেলস একটু বলে রাখলাম। তোমরা পারলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটাকে স্ক্রিনশট নিয়ে পর্যন্ত পড়তে পারো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা সেটাকে আমরা পড়বো। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের মধ্যে সীমানা কিন্তু ম্যাকমোহন লাইন, এটা কিন্তু মাথায় রাখবো। আমি দিচ্ছি যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা, এটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে। আচ্ছা, ভারত ও চীনের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন। আর ভারত আর পাকিস্তানের মধ্যে যেটা, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে যে ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে র্যাডক্লিফ লাইন, আর ভারত আর চীনের মধ্যে হচ্ছে ম্যাকমোহন লাইন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন বলেছে যে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক হয়? সেটা হচ্ছে পেট্রোল, বাতাস, কাঠ, জল। আচ্ছা, তোমরা সবসময় মনে রাখবে যে কঠিন মাধ্যমে সব থেকে কি হয়, শব্দের বেগ বেশি হয়। শব্দের বেগ কঠিন মাধ্যমে হবে 332 পার পার মিটার, এরকম সামথিং। তো কঠিন মাধ্যম সব থেকে বেশি। তাহলে এইখানে অপশনের মধ্যে কোনটা কঠিন মাধ্যম হচ্ছে? পেট্রোল তো তরল, বাতাসও তোমার হচ্ছে হবে না, এয়ার। আর হচ্ছে কাঠ একমাত্র দেখো কঠিন মাধ্যম, তাই অ্যান্সারটা আসবে সি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে, হচ্ছে বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? তো বিসিসিআই এর বর্তমান সভাপতি, হ্যাঁ, সেটা কিন্তু আজকে হচ্ছে তারিখ আমার হচ্ছে এখানে কত, 30 9 30/9/25। তাহলে এই 30/9/25 অনুযায়ী আজকে বিসিসিআই সভাপতি যিনি অ্যাড হয়েছে, মানে এই গত 29 তারিখে, মানে একদিন আগে, 29 তারিখে 29/9/2025-এ যে হয়েছিল হচ্ছে মিঠুন মানহাস। হ্যাঁ, মিঠুন মানহাস। ইনি হচ্ছে মানে গত 29শে সেপ্টেম্বর
29শে সেপ্টেম্বরের অনুযায়ী, 29শে সেপ্টেম্বরের অনুযায়ী এই মিঠুন মানহাস হচ্ছে এখন বিসিসিআই সভাপতি। আচ্ছা, আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এর আগে মিঠুন মানহাসের আগে যিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে কি, আগে যে ছিল সে হচ্ছে রোজার বিনি ছিল, রোজার বিনি। রোজার বিনি, রোজার বিনি হচ্ছে এর আগের প্রেসিডেন্ট ছিল, 36তম ছিলেন। আচ্ছা, আর কারেন্ট যে বর্তমান যে আইসিসি যে চেয়ারম্যান, আইসিসি চেয়ারম্যান হচ্ছে আমাদের কিন্তু ইন্ডিয়ার জয় সাহা, তিনি কিন্তু কারেন্ট চেয়ারম্যান রয়েছেন। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই। ইরানি ট্রফি, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, বাস্কেটবল, ফুটবল? ইরানি ট্রফি কিন্তু এখানে কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত, কিন্তু ইরানি ট্রফি এটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্রিকেট, ইরানি ট্রফি হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তো আমি তোমাদেরকে কিছু কিছু খেলা এবং তার কোন কোন কাপ সম্পর্কে সেটা আমি তোমাদের জানিয়ে দিই। দেখো এখানে লেখা রয়েছে ফুটবল, ফুটবল হচ্ছে কি বেগম হাজরাত মহল কাপ, বেগম হাজরাত মহল কাপ হচ্ছে ফুটবলের জন্য বেগম হাজরাত মহল কাপ। তারপর হচ্ছে কোলম্বো কাপ, ডুরান্ড কাপ, হ্যাঁ, রোভার্স কাপ, বিসি রয় ট্রফি, হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ, সন্তোষ ট্রফি, হ্যাঁ, মুখার্জি ট্রফি, এগুলো কিন্তু সব কিন্তু স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, ইন্টারন্যাশনাল কাপ, হ্যাঁ, এগুলো সবই কিন্তু ফুটবলের জন্য। ক্রিকেটের জন্য দেখি, ক্রিকেটের জন্য কি কি আছে, রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, হ্যাঁ, সি কে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, রোহি রোহিন্তন ভারিয়া ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, হ্যাঁ, শারজাহ কাপ, হ্যাঁ, এগুলো আরো রয়েছে হচ্ছে বর্ডার গাভাস্কর কাপ, জিডি বিড়লা ট্রফি, রঞ্জি ঝাঁসি ট্রফি, হুম, বিজয় হাজরা ট্রফি, এগুলো সবই কিন্তু কিন্তু ক্রিকেটের জন্য। তাহলে ফুটবল আর ক্রিকেট এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতেই হবে। হ্যাঁ, আর সাথে ব্যাডমিন্টন যেটা আছে, ব্যাডমিন্টনের জন্য যেটা মনে রাখবে, থমাস কাপ, থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন, উবের কাপ, থমাস কাপ, ব্যাডমিন্টন। হ্যাঁ, আর হচ্ছে নারাঞ্জ নারাঞ্জ কাপ, হুম, অমৃত দেওয়ান কাপ, এগুলো হচ্ছে ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এগুলো সবই কিন্তু। আচ্ছা, চান্দা চান্দা কাপ হচ্ছে, দেখো চান্দা কাপ এটাও কিন্তু হচ্ছে ব্যাডমিন্টনের জন্য, এই কটা মনে রাখবে। আর এখান থেকে হকির জন্য, হকির জন্য সেটা হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, হ্যাঁ, মেজর ধ্যানচাঁদ যেটা ট্রফি, এটা হচ্ছে হকির জন্য হবে। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, সেটা কিন্তু এই হকির জন্য হবে। ব্যাস, এইগুলো মনে রাখলেই যথেষ্ট। মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, এটাও কিন্তু হকির জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ডেভিস কাপটা হচ্ছে টেনিসের জন্য। ওকে, নেক্সট হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্নতে কি বলেছে, বলেছে যে কোন সাংকেতিক ভাষায় রামায়ণকে লেখা হয় হচ্ছে, রামায়ণকে কি লেখা হবে, রামায়ণকে লেখা হবে হচ্ছে রামায়ণকে লেখা যায় এইভাবে, তবে সাংকেতিক ভাষায় তুলসীদাসকে কিভাবে লেখা হবে? একটুখানি ভালো করে খেয়াল করবে যে রামায়ণকে, এই যে কথাটা লেখা হয়েছে রামায়ণকে, এটাকে কিভাবে লেখা হয়েছে, এটাকে খেয়াল করতে পারলেই কিন্তু হবে। একটুখানি ভালো করে দেখো, রামায়ণকে আমি এখান থেকে দেখছি AMAR, হ্যাঁ, এই দিক থেকে ভালো করে দেখো। আর আবার এদিক থেকে হচ্ছে ANAY, এদিক থেকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আসলে বুঝতে পেরেছো? মানে চারটে চারটে করে ভাগ করো, AMAR, দেখো প্রথমে AMAR এইটুকুনি লেখা হলো। আবার এদিক থেকে দেখো ANAY, দেখো তারপরে ANAY, এইভাবে লেখা হয়েছে। তাহলে এই তুলসীদাসকেও ঠিক সেমন করে চারটে চারটে ভাগ করো। 1 2 3 4 5 6 7 8, চারটে ভাগ করো। TULS যেটা আর IDAS যেটা, এটাকে ভাগ করে দাও এদিক থেকে। তাহলে এটাকে যদি ভাগ করে দাও এদিক থেকে, তাহলে এটা কি হবে, প্রথমে হচ্ছে এস, প্রথমে এস দিয়ে শুরু হবে, তাহলে এস এল দিয়ে দেখো একটাই রয়েছে, SLU, এটাই আসবে অ্যান্সার। এইভাবে কিন্তু করতে হবে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। এইচআইভি পুরো কথাটি কি? এইচআইভির পুরো কথাটি কি? এইচআইভি কি পুরোটা, আমি পুরো নামটা বলছি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ওকে, এইচআইভি, তাহলে আই ফর হচ্ছে এই যে ইমিউনো ডিফিসিয়েন্সি, ডি, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন লেখা রয়েছে কি, নেক্সট কোশ্চেন লেখা রয়েছে শ্রেণীকক্ষে অনুর স্থান প্রথম থেকে 20তম এবং শেষের থেকে 10তম, তাহলে শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে একটু ভালো করে বুঝতে হবে। আমি তোমাকে একটু ভালো করে দেখাচ্ছি। তো দেখো বলছে অনুর স্থান প্রথম থেকে 20তম, তাহলে আমি প্রথম থেকে এখানে দিলাম যে এই জায়গাটা দিয়ে দিলাম হচ্ছে 20তম স্থান, তাহলে এই 20তম স্থান হচ্ছে অনুর প্রথম থেকে, হ্যাঁ, প্রথম থেকে হচ্ছে 20তম স্থানে রয়েছে। আর শেষের থেকে সে কততম আছে, শেষের থেকে সে 10তমতে আছে, তাহলে শেষের থেকে যদি সে 10তমতে থাকে তাহলে নিশ্চয়ই এখানে এর আগে 9 জন রয়েছে, ভালো করে ভেবে দেখো, এর আগে 9 জন আছে। হ্যাঁ, শেষের থেকে মানে অনুর শেষ এদিকে শেষের থেকে সে কত নম্বরে, সে 20 নম্বরে রয়েছে, এই শেষের থেকে 10 নম্বরে রয়েছে, আর প্রথম থেকে 20 নম্বরে রয়েছে। তাহলে শেষে, তাহলে ও 20 নম্বরের পরে কতজন থাকবে, এই 20 নম্বরে তো সেটা 10 নম্বর হচ্ছে, আর তাহলে 9 জন থাকবে, তাহলে 20 প্লাস 9 মানে হচ্ছে 29 জন। তাহলে অ্যান্সারটা কিন্তু 29 জন, এটা আসবে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কোনটি অনুপযুক্ত নির্ণয় করুন? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, বিধায়ক, রাষ্ট্রপতি? 1 মিনিট, এটা
ঠিক আছে। এখানে কোনটা অনুপযুক্ত হবে? এখানে দেখো রাজ্যপাল যেটা আছে সেটা কিন্তু অনুপযুক্ত। কেন রাজ্যপালটা অনুপযুক্ত? রাজ্যপাল কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয় না। বাকি দেখো প্রধানমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হয়, বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়, রাষ্ট্রপতি ইনি জনগণের দ্বারাই কিন্তু প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে নির্বাচিত হন। তাহলে এখানে কিন্তু একমাত্র রাজ্যপালটাই কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে? রাষ্ট্রপতি কিন্তু নয়। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এই চারটাকে ভালো করে দেখে আমাদের নিচে কোশ্চেন আছে, হ্যাঁ 19 থেকে 21 কোশ্চেন আছে, সেগুলোকে ফলো করে পড়তে হবে। আচ্ছা, প্রথমে এটাকে ছোট করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো তাহলে প্রথমে বলছে কি, প্রথম হচ্ছে 19 নম্বর প্রশ্ন বলছে যে কতজন মহিলা যারা চিকিৎসক রয়েছেন, যারা শিক্ষক যারা চিকিৎসক কিন্তু তারা শিক্ষক নন, শিক্ষক নন কিন্তু চিকিৎসক। তাহলে শিক্ষক শিক্ষক নয় অথচ চিকিৎসক, সেটা হলো আমি বলতে পারি এখানে যে 15 জন। না, সে চিকিৎসক, তার মানে হচ্ছে 9 জন। 9 জন, দেখো এই 9 নম্বর ঘরটা যেটা রয়েছে সেটা কিন্তু কিসের ঘর? সেটা হচ্ছে ডাক্তারের ঘর, মহিলার ঘর। হ্যাঁ, আবার হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকের নয়। হ্যাঁ, 9 নম্বর ঘরটা হচ্ছে মানে মহিলারা 9 নম্বর ঘরে যারা আছে তাদের মহিলা, আবার ডাক্তারও বটে। কিন্তু তারা কি নন? তারা শিক্ষক নন। তাই এখানে আসবে প্রথম আনসারটা আসবে 9 নম্বর। 20 নম্বরটা দিই, কতজন মহিলা একসাথে চিকিৎসক ও শিক্ষক, মানে একসাথে দুটোই চিকিৎসক আবার হচ্ছে শিক্ষক দুটোই হবে। তার মানে হচ্ছে আমি এখানে বলতে পারি যে চিকিৎসক ও শিক্ষক দুজনে একসাথে হবে 8 নম্বরটা। দেখো 8 নম্বরের ঘরটাতে শিক্ষকও রয়েছে, আবার ডাক্তারও রয়েছে। তাহলে এটা হবে 8 নম্বর, এটা হবে অপশন ডি। আচ্ছা, 21 টা দেখি, বলছে 8 সংখ্যাটি কি নির্দেশ করে? 8 সংখ্যাটি নির্দেশ করে তারা হচ্ছে কি? তারা শুধুমাত্র চিকিৎসক, চিকিৎসক ও ডাক্তার দুটোই করে, চিকিৎসক যারা একই সাথে শিক্ষকও। তো অপশন বি এটাই কিন্তু এন্ড করবে। অ্যান্সার গুলো বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রথম আলো, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? প্রথম আলো বাংলা উপন্যাসটি, এটা কিন্তু সুনীল গাঙ্গুলির লেখা। সুনীল গাঙ্গুলি, এটা মাথায় রাখবে, হ্যাঁ সুনীল গাঙ্গুলির লেখা প্রথম আলো বাংলা উপন্যাসটি সুনীল গাঙ্গুলির লেখা। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? আচ্ছা, আনন্দমঠ রচনা করেন সেটা হচ্ছে 1882 সালে। এটা আমি খুঁজেছি কিন্তু এটা পাইনি, কিন্তু আমি এটাকে দেখেছি, এটা 1882 সালে এটা রয়েছে। ওকে, তোমরা যদি পাও তো আমাকে ওই তরুণ গোয়েলের বই থেকে জানিও কোথায় আছে এটা। আচ্ছা, গুগল ক্রোম হলো একটি ড্যাশ। গুগল ক্রোম এটি কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, প্রসেসিং ডিভাইস না ইন্টারনেট ব্রাউজার? এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। তো গুগল ক্রোম একটি হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। নেক্সট প্রশ্ন চলে যাই, বলছে প্রদত্ত সিরিজের কোনটি অনুপযুক্ত নির্ণয় করুন? 196, 100, 169, 44। দেখো সবকটা ভালো করে সিলেক্ট করুন। প্রথমটা হচ্ছে 196, এটা 14 স্কোয়ার, তারপরে হচ্ছে 13 স্কোয়ার, তারপরে হচ্ছে 12 স্কোয়ার, তারপরে হচ্ছে 11 স্কোয়ার, তারপরে 10 স্কোয়ার। হ্যাঁ, 80টা কিন্তু এখানে কারো স্কোয়ার হবে না। আর 64 হচ্ছে 64 হচ্ছে 8 স্কোয়ার। তাহলে একমাত্র 9 স্কোয়ারটা, এটা 81 হতো কিন্তু এটা 80 করে দিয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের ভুল। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয় করেন? আচ্ছা, শেষ রঞ্জি বাংলায় যে ক্রিকেট দল রয়েছে, এই যে রঞ্জি ট্রফি, হ্যাঁ রঞ্জি ট্রফিটা কিসের জন্য? ক্রিকেটের জন্য। তো এই রঞ্জি ট্রফিটা কিন্তু আম, বাংলা মানে আমাদের যে পশ্চিমবাংলা, এটা কিন্তু দুবার পেয়েছিল। একবার 1937, 1937-38-এ, 1937-38-এ পেয়েছিল। আর একবার পেয়েছিল হচ্ছে 1989-90, 1989-90। এই দুটো সাল কিন্তু মাথায় রাখবে। একটা পেয়েছিল হচ্ছে 1937-38-এ, আর একটা 1938-90। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন এ তে রয়েছে 1989-90। এটা কিন্তু অ্যান্সার হবে। আর সব থেকে বেশি যে রঞ্জি ট্রফি পেয়েছিল সেটা কিন্তু মুম্বাই পেয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে, মুম্বাই। হ্যাঁ, মুম্বাই সব থেকে কিন্তু বেশি রঞ্জি ট্রফি পেয়েছিল। পেয়েছিল তো পেয়েছে 2000, এমনকি 2023-25 সালেও কিন্তু মুম্বাই পেয়েছে। নেক্সট প্রশ্ন, এক্স এর স্থানে কোন সংখ্যাটি বসবে? 0, 3। ওকে, এক্স এর স্থানে কোন সংখ্যাটি বসবে? 0, 3, 8, 15, 24, এক্স। ভালো করে দেখো, জিরোর সঙ্গে যদি আমি 3 যোগ করি, জিরোর সঙ্গে 3 যোগ করলে কত হয়? জিরোর সঙ্গে 3 যোগ করলে 3 হয়। 3-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি কত হয়? 8 হয়। 8-এর সঙ্গে যদি আমি 7 যোগ করি দেখো 15 হয়। 15-র সাথে যদি আমি 9 যোগ করি দেখো 24 হয়। ঠিক একই রকমের 24-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে কত হয়? 24 প্লাস 11, তাহলে কত হবে? দেখো 37, 24, 35। একমাত্র এটাই হবে মানে সি অ্যান্সার আছে 35। কোশ্চেন, আচ্ছা, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। 1914 থেকে হয় 1918 সাল পর্যন্ত। হ্যাঁ, জার্মানি, ইতালি, ফ্রান্স, আর হচ্ছে ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, আর হচ্ছে ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, আর একদিকে জার্মানি, ইতালি, ফ্রান্স একদিকে ছিল। আর হচ্ছে ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, আর একজন কে ছিল মনে পড়ছে না। যাই হোক, নেক্সট, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? স্ট্যানলি, ব্লুইডিন, উইনস্টন চার্চিল, র্যামসে ম্যাকডোনাল্ড, নাকি নেভিল চাম্বারলেন? তো এটার আমরা একটু ইনফরমেশন আগে একটু দেখে নিই, তারপরে আমরা কারেক্ট অ্যান্সারটা আমরা দেখবো। আচ্ছা,
যখন ভারতে যখন লর্ড লিন লর্ড লিনথিনকো যখন হচ্ছে ভাইসরয় ছিল, হ্যাঁ, লর্ড লিনথিনকো 1936 থেকে 1944, তো সেই সময়তে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এনফোর্সড হয়েছিল। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নতুন করে তৈরি করেছিল এই লর্ড লিনথিনকো, এবং সে কংগ্রেস বলছে কংগ্রেসেস মিনিস্টার্স ফ্রম দ্য 8 আউট অফ দ্য 11 প্রভিন্স অ্যান্ড দ্য মেনটেনিং অফ দ্য পাওয়ার অফ দ্য 28 মান্থস। তারপরে দেখো এখানে লেখা রয়েছে যে till 1939 পর্যন্ত when they gave up office on the issue of the Indian having India on the issue of the India being dragged into the Second World War, the Muslim League observed the day Deliverance Day। তারপরে দেখো বলছে, এই দেখো যে এই 2 নম্বর পয়েন্ট থেকে বলছে যে উইনস্টন চার্চিল, এই যে চার্চিল became the British PM in May 1940। 1940 সালে চার্চিল কিন্তু প্রথম, তারপরে কিন্তু কি হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। হ্যাঁ, and he declared that the Atlantic Charter issue jointly by UK and US। হ্যাঁ, আটলান্টিক চার্টার ইস্যু করেছিল। তারপরে দেখো লেখা রয়েছে ডিফারেন্ট দেম দ্যাট ডাজ নট অ্যাপ্লাই দ্য ইন্ডিয়া। আচ্ছা, তারপরে দেখো এইখানে দেখো বলছে আউটব্রেক ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 1939 সালে। তারপরে যে ক্রিপস মিশন চালু করেছিল হচ্ছে ইনি চালু করেছিলেন, সেটা হচ্ছে ক্রিপস মিশন চালু করেছিলেন হচ্ছে উইনস্টন চার্চিল, সেটা হলো 1942 সালে। দেখো লেখা রয়েছে। আর কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট তারপরে শুরু হয়েছিল হচ্ছে 8ই আগস্ট 1942-এ। হ্যাঁ, ক্রিপস মিশন চালু করার পর তারপরে কিন্তু কোয়াইট ইন্ডিয়া মিশন শুরু হয়েছিল 8ই আগস্ট 1942-এ। এটা কিন্তু ইনফরমেশন মাথায় রাখতে হবে। যে নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? এটার অ্যান্সারটা আসবে হচ্ছে উইনস্টন চার্চিল। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছিল? শিশুনাগ, হর্ষঙ্ক, মৌর্য, নন্দ। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মৌর্য বংশ। তো এর জন্য আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দেখাবো আমি, চলো সেটা দেখিয়ে নিই। দেখো, এটা আমি ক্লাস 6 এর বই থেকে এটা তুলেছি। হুম দেখো বলছে আলেকজান্ডারের ভারতীয় মহাদেশের অভিযান। তো খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে কিন্তু এসেছিল। হিন্দুকুশ পর্বত পেরিয়ে, এটা কিন্তু মাথায় রাখবে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে কিন্তু ভারতবর্ষে কিন্তু এসেছিলেন। হুম আচ্ছা, আর হচ্ছে তিনি ভারতবর্ষে পৌঁছে গ্রিসের মেসিডোনিয়ান শাসক আলেকজান্ডার পৌঁছেছিলেন। ভারতীয় বিভিন্ন ছোট বড় শাসকদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এটা পুরুষ সঙ্গে তার একটা বিখ্যাত যুদ্ধ হয়েছে, সেটা হচ্ছে ঝিলাম আর চেনাব নদীর তীরে হয়েছিল। ঝিলাম আর চেনাব নদীর তীরে দুই মাঝের অঞ্চলে এটা হয়েছিল। হুম আর তিনি প্রায় 3 বছর আলেকজান্ডার উপমহাদেশে ছিলেন। 3 বছর কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে ছিলেন। আর 325 খ্রিস্টপূর্ব অব্দে নাগাদ তিনি বাহিনী সমেত ফিরে যান এবং পশ্চিম এশিয়ার গ্রিসে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়ে যায়। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে, মাথায় রাখবে। আর একটা এখান থেকে কি আছে ইনফরমেশন, আর একটা ইনফরমেশন রয়েছে যে ঠিক আছে, পাঞ্জাব তখন এই যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের পক্ষে যখন গড়ে তোলা সম্ভব হয়নি। কারণ কারণ হচ্ছে আলেকজান্ডার যখন অভিযান ভারতীয় উপমহাদেশে আসেন তখন ছোট ছোট শক্তিগুলো ক্ষমতা কমে গিয়েছিল। তার ফলে কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হয়নি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটাকে। যদি দরকার তাহলে এটাকে ভালো করে স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তাহলে আলেকজান্ডারের উত্তরটা আসবে মৌর্য বংশ। নেক্সট প্রশ্ন চলে আসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এটা কিন্তু মাথায় রাখবে, রাজস্থানে আরাবল্লী পর্বতমালা, সেটা রাজস্থান আর হচ্ছে এই যে হরিয়ানা এই মধ্যে কিন্তু সীমানা করেছে। ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? ভারতীয় সংসদ বলতে আমরা রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা তিনটেকেই কিন্তু বুঝি। রাষ্ট্রপতি হচ্ছে ক্ষমতা, মানে রাজ্যসভা লোকসভা বিল যা পাস হয় সেগুলোকে উনি উনি কিন্তু ওনার সাইন ছাড়া কিন্তু হবে না। তো রাষ্ট্রপতি কিন্তু মাস্ট। তাহলে রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা এই তিনটেকে কিন্তু ভারতীয় সংসদ হিসেবে বলে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন করবো যে উড়োজাহাজ অর্থাৎ ফ্লাইটে, উড়োজাহাজ হচ্ছে ফ্লাইটের ভেতরে থাকা ব্ল্যাক বক্সের রং কি? ব্ল্যাক বক্সের রংটা কি হবে? ব্ল্যাক বক্সের রং কি হবে? কালো হবে, না কমলা হবে, না কি লাল, না সাদা? তো আমরা এখানে অ্যান্সারটা দেখবো, সেটা হচ্ছে কমলা হবে। আমরা ব্ল্যাক বক্সের একটা ছবি দেখে নিই, ব্ল্যাক বক্সটা দেখতে কেমন হয়। আমি একটা ছবি কালেক্ট করেছি, এই যে এটাকে বলা হয় কিন্তু ব্ল্যাক বক্স। হ্যাঁ, তো এটা কালারটা দেখতেই পাচ্ছ, অরেঞ্জ। তো সেই হিসাবে কিন্তু এটার কালারটা কিন্তু অরেঞ্জ হবে, কমলা। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? বলছে পি মানে হচ্ছে প্লাস। আচ্ছা, পি মানে প্লাস আমাকে প্রথমে দেওয়া রয়েছে কত? 15। 15-র পরে তারপর হচ্ছে কিউ। কিউ মানে কত? কিউ মানে হচ্ছে গুণ। কিউ মানে গুণ বলেছে, তারপরে কত বলেছে? 3, 3। আচ্ছা, 3, তারপরে হচ্ছে পি। পি মানে হচ্ছে মাইনাস বলেছে, মাইনাস হবে।
মাইনাস হচ্ছে 25 হলো, মাইনাস 25, 25 পরে বলেছে আর, আর মানে কত হচ্ছে, আর মানে হচ্ছে ভাগ, হ্যাঁ আর মানে হচ্ছে ভাগ, আর তারপরে বলেছে হচ্ছে 5, 25, তারপরে হচ্ছে 5 আসলো, তারপর হচ্ছে এস মানে কত, এস মানে হচ্ছে প্লাস, প্লাস বলেছে কত 8, প্লাস 8। তাহলে এটাকে আমাদের এখন সলভ করতে হবে। তাহলে প্রথমে কার কাজ হবে, ভাগের কাজ আগে হবে। তাহলে ভাগের কাজ আগে হলে পরে যদিও এটা ভাগের কাজ আগে হবে, তো আমি এখানে এটাকে বিয়োগ করতে পারি। তাহলে 3 পূর্ণাঙ্গ এখান থেকে লিখে দিতে পারি যে 45, বিয়োগ হবে 5 5 25, 5, হ্যাঁ তারপরে আসবে প্লাস 8। এবার 45 থেকে যদি 5 বাদ দিলে কত হবে, 40। আগে যদিও প্লাস করতে হবে, তাহলে 45 আর 8 এ আসবে তোমার হচ্ছে কত আসবে 53, 53 বিয়োগ 53 থেকে 5 মাইনাস করলে আসবে কত, 53 থেকে 5 করলে 48। তাহলে 48 কিন্তু এটার অ্যান্সার আসবে অপশন এ, এটাই কিন্তু সঠিক অ্যান্সার আসবে। নেক্সট প্রশ্ন, কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? আমরা জানি কাজিরাঙা জাতীয় উদ্যান হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, দুই শৃঙ্গ গন্ডার কিন্তু নয়। কাজিরাঙা অভয়ারণ্য হচ্ছে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, যেটা আসামে অবস্থিত। কাজিরাঙা জাতীয় উদ্যান মানস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কলিচুন। কলিচুনের বলতে তোমরা কি বোঝো? ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কলিচুন, হ্যাঁ CaO, এটা হচ্ছে ক্যালসিয়াম কলিচুন বলা হয়। অর্থাৎ কলিচুনটা হচ্ছে যেটা হচ্ছে ওইটা বা পান যারা খায় তাদের ক্ষেত্রে যে যে চুলা থাকে ওটা কিন্তু কলিচুন নয়। কলিচুনটা যখন বাজার থেকে যেটা কিনে আনা হচ্ছে, অর্থাৎ যেটাকে যেটা গোটা যে থাকে কঠিন আকারে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে কলিচুন। আর সেটাই যখন আবার যখন মানে জলের সাথে বিক্রিয়া করছে তখন কিন্তু সেটা কলিচুন থাকছে না, তখন সেটাতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাচ্ছে, CaOH হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটাকে কিন্তু তখন কলিচুন বলবে না। কলিচুন বলবে সেটাকে যেটা বাজার থেকে কিনে আনছে শক্ত ইটের মতন যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কলিচুন। নেক্সট প্রশ্ন, যে এক সময় বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গে কোন জেলায় দেখতে পাওয়া যাচ্ছে? বাংলার রাজধানী গৌড়, তো গৌড় ছিল হচ্ছে কার, শশাঙ্কের সময়তে, হ্যাঁ শশাঙ্ক যখন ছিল বাংলাতে তখন কিন্তু তার সময়তে কিন্তু এই গৌড় যেটা সেটা রাজধানী ছিল। আর গৌড় বলতে বলা হয় গৌড় মালদা, হ্যাঁ তো মালদা যে ফজলি আম সেটা কিন্তু গৌড় মালদা, দেখবা স্টেশন আছে গৌড় মালদা, একটা পুরনো স্টেশনও রয়েছে। যারা মালদায় অবস্থিত তারা কমেন্টে জানিও তারা কোন কোন জেলায় অবস্থিত। ওকে, তো গৌড় মালদাতে কিন্তু কি রয়েছে, এই কিন্তু মানে রাজধানী, বাংলার যে রাজধানী ছিল গৌড় সেটা কিন্তু মালদা জেলায় অবস্থিত। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে ভারতের সংবিধানে কোন ধারা হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? হ্যাঁ, ভারতের সংবিধানে কোন ধারা হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? রিটস জারি করার ক্ষমতা দিয়েছে, হাইকোর্টগুলো রিটস জারি করে, সেটা যে কোন আর্টিকেলের মাধ্যমে সেটা আমাদের পড়তে লাগবে। এই 4টে অপশনের মধ্যে তোমরা এখান থেকে দুটো অপশন এমনিতেই এলিমিনেট করতে পারো, দুটো কি 3টে অপশনই এলিমিনেট করে দিতে পারো। দেখো আমি বলছি, আর্টিকেল 15 যেটা রয়েছে, আর্টিকেল 15 যেটা সেটাকে আমরা কিন্তু এমনিতেই এলিমিনেট করে দিতে পারি। সেটা কি, সে আর্টিকেল 15 হচ্ছে দেখো সে হচ্ছে প্রহিবিশন অফ দ্য রিলিজিয়াস কাস্ট অ্যান্ড সেক্স, হ্যাঁ সেই সব যে বাদ দেওয়া প্রহিবিশন করা হয় সেটা কিন্তু আর্টিকেল 15-তে। আর্টিকেল 370, এটাও আমরা জানি আর্টিকেল 370 370 যেটা জম্মু কাশ্মীরকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যেটা করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, সেটা কিন্তু আর্টিকেল 370-এ। আর আর্টিকেল বলেছে 482, 482 তো আমাদের আর্টিকেলসই নেই, 395টা রয়েছে। তো সেই হিসেবে কিন্তু আর্টিকেলস এটাও কিন্তু বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কোনটা, আর্টিকেল 226। আর 226টাই কিন্তু হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা দিয়েছে, তাই এটাই কিন্তু অ্যান্সার আসবে অপশন বি। নেক্সট প্রশ্ন চলে আসি, নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বজ্র নয়? জীবাণু বিয়োজ্য বজ্র পদার্থ নয় কোনটি? সেটা হচ্ছে থার্মোকল। হ্যাঁ দেখো থার্মোকল কিন্তু এটা জীবাণু দ্বারা কিন্তু এটা কিন্তু পচানো যাবে না। বাকি যেগুলো কিন্তু জীবাণু দ্বারা পচে যাবে, যেমন প্রাণীদের বর্জ্য, কাঠ বা পচা শাকসবজি, যেগুলো কিন্তু জীবাণু দ্বারা পচবে। কিন্তু থার্মোকল যেটা সেটা কিন্তু জীবাণু দ্বারা পচানো যাবে না, তাই এটা কিন্তু থার্মোকল অ্যান্সার আসবে। নেক্সট প্রশ্ন বলছে কয়টা ত্রিভুজ আছে সেটাকে গুনতে লাগবে। আগে ছোটগুলোকে গুনে ফেলো, 1 2 3 4 5 6টা, 6টা হয়ে গেল। এবার আমি কালারিং দিয়ে দেখাচ্ছি। তো এবার 6-এর পরে এবার দেখো এই যে একটা আসলো, এটা হলো 7, এটা হলো 8। ওকে, আমি আরো কালারিং দিয়ে দেখাচ্ছি, এটা হলো 9, এটা হলো 10। 10টা হলো, আরো দুটো রয়েছে, হ্যাঁ আরো দুটো আমি তোমাদের দেখাচ্ছি। একটা হলো এইটা, এটা হলো 11, এটা হলো 12। এখানে কিন্তু অপশনে ভুল আছে, হ্যাঁ সুতরাং এখানে 12খানা কিন্তু তোমার ত্রিভুজ আসবে, তো এটা মাথায় রাখবে 12খানা হবে অ্যান্সারটা, কিন্তু 12খানা আসবে, এটার অ্যান্সার কিন্তু ভুল আছে, অল অ্যান্সার ইজ রং। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই। এই মহিলাটি আমার মায়ের নাতি, মহিলাটি অমিতের কে হয়? খুব সুন্দর প্রশ্ন। দেখো বলেছে যে একটা মহিলাকে দেখিয়ে বলছে অমিত বলছে, তাহলে অমিতের আগে আমি অমিতকে দেখাই। তাহলে অমিত একটা মহিলাকে দেখাচ্ছে, বলছে সেই মহিলাটি হচ্ছে অমিতের মা, হ্যাঁ অমিতের মায়ের নাতি, অমিতের মায়ের নাতির স্ত্রী। নাতি হচ্ছে কি, আমি মনে করলাম এটা হচ্ছে অমিতের মায়ের নাতি, হুম
নাতি, আর নাতির হচ্ছে অমিতের মায়ের নাতির স্ত্রী, নাতির হচ্ছে স্ত্রী, নাতির স্ত্রী, তাহলে মহিলাটি কে? এই অমিতের সঙ্গে এই সম্পর্ক কি? অমিতের মায়ের নাতির স্ত্রী, তাহলে অমিতের ছেলের ঘরের, দেখো ছেলের ঘরের বউ, তার মানে হচ্ছে পুত্রবধূ, একমাত্র দেখো পুত্রবধূটা দেখো অ্যান্সার আসছে, এটা কিন্তু অ্যান্সার। বিশ্বব্যাপী তহবিল প্রকৃতি তহবিল WWF এর প্রতীক হিসেবে আমরা কোন জন্তুর ছবি ব্যবহার করি? এটা হচ্ছে পান্ডার ছবি আমরা ব্যবহার করি। আমরা একটু ছবি দেখে নিই, পান্ডার ছবিটাকে আমরা একটু দেখবো এখন। হ্যাঁ, এই যে পান্ডার ছবি, তাহলে এটা কিন্তু দেখো WWF এর একটা চিত্র যেখানে পান্ডার ছবি দেওয়া রয়েছে। WWF এর পুরো নামটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। WWF বিশ্বব্যাপী প্রকৃতি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। মহাবীর মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? পালি, সংস্কৃত, নেপালি, উর্দু। পালি, সংস্কৃত, নেপালি, উর্দু। আমি একটা ছবি দেখাচ্ছি কিন্তু সেখানে কিন্তু সেটা কিন্তু নেই, কিন্তু এখানে কিন্তু সংস্কৃত উত্তর বলা আছে। তো মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রকাশ করেন সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় বলা আছে। তো আমি দেখাচ্ছি ছবিটা, আগে চলো দেখে নিই। দেখো আমি এটা জেএন লিটারেচার থেকে এটা কিন্তু তুলেছি। জেএন লিটারেচার হচ্ছে মহাবীরদের ক্ষেত্রে বলা হয়। দেখো এখানে লেখা রয়েছে যে যে Mahavir's teachings were methodically compiled by his followers into many texts. These texts are collectively known as the Agams. Agams. And the sacred books of the Jain religious written as the Prakriti scripts. প্রাকৃতিক স্ক্রিপ্টে কিন্তু তাদের লেখা হয়, এখানে কিন্তু কোথাও সংস্কৃত বলে দেওয়া নেই, সুতরাং আমি এই হিসেবে কিন্তু এটার অ্যান্সারটাকে আমি এখানে কিন্তু প্রাকৃতিক হিসেবেই রাখছি। আর একটা জিনিস বলে রাখি যে যেটা বুদ্ধিস্ট লিটারেচার, যেটা মানে গৌতম বুদ্ধের যে লিটারেচার সেটা কিন্তু একমাত্র কিন্তু পালি ভাষা, সেটা কিন্তু লেখা, মাথায় রাখবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে 1 3 28 2 4 72, তাহলে x7 468, তাহলে এটা কি হবে? মানে x এর জায়গায় কত বসালে আমার এটা অ্যান্সার আসবে? একটু ভালো করে বুঝতে হবে, এটা বুঝতে হবে কেমন? যেমন আমি যদি প্রথমে যদি 1 এর কিউব করি, 1 এর কিউব মানে কত? একই হয়। প্লাস যদি 3 এর কিউব করি, 3 এর কিউব মানে কত হয়? 3 এর কিউব মানে 27 হয়। আর 27 এর একে যোগ করলে কত হয়? 28 হয়। ঠিক এইরকম ভাবেই আমরা বাকিটাকে দেখি। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে হচ্ছে 8, আর 4 এর কিউব মানে কত? 4 এর কিউব মানে হচ্ছে 64, তাহলে 64 আর 8 এ যদি যোগ করি তাহলে দেখো 72 হয়। ওকে, এইরকম ভাবে যদি আমি এখন এটাকে করি, 7 এর কিউব মানে কত হবে? 7 এর কিউব হবে 343, 343 হচ্ছে 7 এর কিউব। 468 থেকে যদি 343 বাদ দিয়ে দিই, 343 যদি মাইনাস করি তাহলে কত পাচ্ছি দেখি। এখানে আসছে 5, এখানে আসছে 2, এখানে আসছে 125 আছে। 125 মানে কত জানি? 5 এর কিউব হয়। 5 এর কিউব, তাহলে x এর জায়গায় বসবে হচ্ছে 5 এর কিউব মানে হচ্ছে 5 বসবে। এটা কিন্তু অ্যান্সার আসছে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। কোন নদীকে বা কোন নদকে বাংলার দুঃখ বলা হয়? দামোদরকে। দামোদর আমরা সবাই জানি। নেক্সট প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম কোন জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া প্রস্তুত করা হয় রাসায়নিকভাবে। তারপরে প্রশ্ন চলে যায় হচ্ছে নাবার্ড। নাবার্ড হলো একটি ড্যাশ, নাবার্ড হচ্ছে একটি ব্যাংক। আমি নাবার্ডের পুরো নামটা বলছি, একটু মিলিয়ে নেবে। ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অফ রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে নাবার্ডের পুরো নাম। আশা করি ঠিক আছে। আচ্ছা নেক্সট, 2019 সালে প্রথমবার ডুরান্ড কাপ দিল্লির বাইরে অনুষ্ঠিত হয়েছে। এবছর ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটাকে তো মনে রাখার দরকার নেই, কিন্তু আমি এটা বলতে পারি যে ডুরান্ড কাপটা কিসের সঙ্গে যুক্ত? এখানে ডুরান্ড কাপটা হচ্ছে কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। এই বছরে ডুরান্ড কাপ মানে 2025 সালে ডুরান্ড কাপটাই, ডুরান্ড কাপ খেলাতে কে জিতেছিল? সেটা হচ্ছে নর্থ ইস্ট এফসি। নর্থ ইস্ট এফসি, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, নর্থ ইস্ট এফসি। যেটা কিন্তু পশ্চিমবঙ্গেরই একটা ড্রিম। মোহনবাগান আর নর্থ ইস্ট কিন্তু উইন হয়েছিল তো এই তোমার ইয়েকে, নর্থ ইস্ট হচ্ছে মোহনবাগানকে হারিয়ে। তো এই 2025 সালে কিন্তু এটা আয়োজন হয়েছিল ডুরান্ড কাপটা, যেটা কোথায় আয়োজন হয়েছিল? কলকাতাতে আয়োজন হয়েছিল। আর কলকাতায় কোথায় হয়েছিল? যুবভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু এই ডুরান্ড কাপটা আয়োজন হয়েছিল। নেক্সট প্রশ্ন চলে যাই। বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে 5th জুন। 5ই জুনে হচ্ছে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসের আমরা একটা থিমস আমরা একটু দেখবো। থিমসটা কি? দেখো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, হ্যাঁ,
এটা কিন্তু উইনার হয়েছে 2025 সালে। এটা কিন্তু ভেন্যু হয়েছিল হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা আমি এক্ষুনি বললাম। ঠিক আছে, 6-1 গোলে হারিয়েছিল। এটা হার্ভার্ড এফসি কে হারিয়েছিল, মোহনবাগান হবে না, হার্ভার্ড এফসি কে। আচ্ছা, 2025 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে এর হচ্ছে থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। বিট প্লাস্টিক পলিউশন হচ্ছে এর হচ্ছে টোটাল থিম। আর এখানে বলা হয়েছে যে এটি গ্লোবাল অবজারভেন্স ফোকাস অন দ্য এন্ডিং প্লাস্টিক পলিউশন অ্যান্ড ওয়াজ লেড বাই দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি। এটা কিন্তু এর দ্বারা কিন্তু হয়েছিল উইথ দ্য অফিসিয়াল সেলিব্রেশন হেল্ড ইন দ্য জেজু কোথায়, রিপাবলিক অফ কোরিয়াতে হয়েছিল, কিন্তু এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল কোরিয়াতে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের হচ্ছে নদিয়া জেলায় পলাশী শহরে রয়েছে নদিয়া জেলাতে। আমার নদিয়া জেলায় বাড়ি, তোমাদের কার কোথায় কোন জেলায় বাড়ি কমেন্টে জানিও। নেক্সট প্রশ্ন চলে আসি, নবরত্ন কোন সমাস? নবরত্ন হচ্ছে, আমি বলে দিতে পারি, নবরত্ন হচ্ছে এখানে দ্বিগু সমাস। হ্যাঁ, দ্বিগু সমাস, নবরত্ন হচ্ছে দ্বিগু সমাস। আর তবু একবার চেক করে নিব, দেখে নি নবরত্ন, হ্যাঁ দ্বিগু সমাস। দেখো দ্বিগু সমাসের দেখো আমরা এখানে পাচ্ছি নবরত্ন মানে হচ্ছে নবরত্নের সমাহার, বা পাঁচ মাথার মিলন, চৌরাস্তার মিলন, এইভাবে কিন্তু এইগুলোকে কিন্তু আমরা দ্বিগু সমাস বলে থাকি। ঠিক আছে, আরো কটা যদি এক্সাম্পল দেখি, যেমন ত্রিভুবনের সমাহার, পাঁচ ফোড়নের সমাহার, সপ্ত ঋষির সমাহার, এগুলো সবই কিন্তু তোমার হচ্ছে দ্বিগু সমাসের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাই। নবরত্ন হলো, নেক্সট হচ্ছে অর্ধচন্দ্রাকার বাগধারাটির অর্থ নিম্নলিখিত কোনটি? অর্ধচন্দ্র এর বাগধারাটি এর অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, এটা হচ্ছে অর্ধচন্দ্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা বলি যে নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন আছে হচ্ছে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি উভয় লিঙ্গ কোনটা সেটা বলতে লাগবে। দাদা, কবি, কাকা, সাহেব। এখানে আমরা বলতে পারি উভয় লিঙ্গ হচ্ছে কবিকে বলা হয়, কবি ছেলে কবি হয় মেয়ে কবি হয়, তাই এখানে এটাকে উভয় লিঙ্গ বলতে বলছে। বাঘ চুলে ড্যাশ ঘা, বাঘ চুলে হচ্ছে 18 ঘা। হ্যাঁ, 17 ঘা না, 36 ঘাও হবে না, 18 ঘা, বাঘ চুলে হচ্ছে 18 ঘা। আচ্ছা, আলারের ঘরে দুলাল, আর আলারের ঘরের কি হয়, দুলাল হয়। হুম। আচ্ছা, নিম্নলিখিত কোনটি শুদ্ধ? শুদ্ধ মানে হচ্ছে রুচিমান, রয় হ্রস্ব চয় দীর্ঘী রুচি, না রয় হ্রস্ব চয় হস্যি রুচি, এটা অ্যান্সারটা কিন্তু এ হবে। হ্যাঁ, রুচিমান, রয় হ্রস্ব চয় দীর্ঘী রুচি, ময়াকার দন্তরা, রুচিমান। আচ্ছা, তারপরে বলতে হচ্ছে মনীষা সন্ধি বিচ্ছেদ কি হবে? মনীষা হচ্ছে, আচ্ছা, মন যোগ ঈশা, এটাও কিন্তু অপশন এ, মন যোগ ঈশা আসবে, মনীষা। আচ্ছা, নেক্সট হচ্ছে আফ্রিকা কবিতাটি কার লেখা? এটা হচ্ছে আফ্রিকার কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকার কথাটি লেখা। হুম, এখন সব মনে হয় বাংলা থেকেই আছে। আচ্ছা, এক কথায় প্রকাশ করুন, যার কিছু নেই তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে অকিঞ্চন। দন্ত ন, অকিঞ্চন, এটা কিন্তু আসবে, মূর্ধন্য হবে না, দন্ত ন আসবে, অকিঞ্চন। হুম, এটা আকিঞ্চন আছে, এটা হচ্ছে অকিঞ্চন হবে, মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, বলছে যে রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করুন। রহিম দিবারাত্রি পরিশ্রম করে, দিবারাত্রি হচ্ছে, এখানে হচ্ছে অধিকরণ কারকের শূন্য বিভক্তি, এখানে কোনো কিন্তু বিভক্তি নেই, তাই এটা শূন্য বিভক্তি অধিকরণ কারক, এটা আসবে। নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, গন্ডারের চামড়া বাগধারাটির অর্থ কি হবে? গন্ডারের চামড়া হচ্ছে খুব মোটা হয়, তাই এটা আসবে, বাগধারাটা আসবে খুব মোটা। পদ্মাবতী কাব্যটির রচয়িতাকে? কাব্যটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী কাব্যটির রচয়িতা, আমি একটু কনফার্ম হয়ে নি। হ্যাঁ, হ্যাঁ, পদ্মাবতী কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল না, সৈয়দ আলাওল হবে কারেক্ট অ্যান্সার। পদ্মাবতী কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে সৈয়দ আলাওল। আচ্ছা, রামের পিতৃভক্তি অতুলনীয়, এটি কোন বাক্য? এটি দেখো প্রশ্নবোধক বাক্য নয়, এটি বিস্ময়বোধক বাক্য নয়, এটি নঞ্চোদক বাক্য নয়, এটা তাহলে নির্দেশক বাক্য। ওকে, নেক্সট প্রশ্ন বলছে জল শব্দটির প্রতিশব্দ কোনটি? তরল, বহমান, গণ্ডূষ, অম্বু হচ্ছে জলের প্রতিশব্দ। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি দেশি শব্দ? দেশি শব্দ বলতে তেঁতুলটা একটা দেশি শব্দ, বাকিগুলো কিন্তু দেশি শব্দ নয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে?
কহ দাসী লঙ্কার কুশল, উদ্দিষ্ট ব্যক্তি কোন সংবাদ দিতে উক্ত ভবনে প্রবেশ করেন। আগে আমাদের জানতে হবে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর জন্য আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। দেখো, কি হেতু মাতো, একটি কবিকে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে মা কি কারণে বা মা কেন। এই উক্তিটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বীরাঙ্গনা কাব্য সহ অন্যান্য বাংলা কাব্যে পাওয়া যায়, যেখানে ইন্দ্রজিৎ বা অন্য কোনো চরিত্র মাতৃস্থানীয় কাউকে আর আগমন বা উপস্থিতির কারণ জিজ্ঞাসা করেছেন। এখানে মা তো একটি সম্বোধন পদ, যা মা শব্দ থেকে এসেছে। কি হেতু মানে কোনো কারণে বা কেন। ঠিক আছে, তো এটাই আমরা দেখবো। তো উত্তরগুলো দেখে নিই কি বলছে। বলছে যে উদ্দিষ্ট ব্যক্তি কোন সংবাদ দিতে উক্ত ভবনে এসেছেন। উদ্দিষ্ট ব্যক্তি এখানে বীর বাহুর মৃত্যু সংবাদ দিতে কিন্তু ভবনে এসেছেন। বক্তাকে, বক্তা হলো হচ্ছে ইন্দ্রজিৎ। মূল কাব্যগ্রন্থের নাম কি? মেঘনাদ বধ কাব্য। নেক্সট প্রশ্ন, কার উদ্দেশ্যে এই বক্তব্য? এটা হচ্ছে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে এই বক্তব্য। নেক্সট কোশ্চেন, মহোৎসব এর সন্ধি বিচ্ছেদ কি? মহা যোগ উৎসব। অপশন ডি, মহাযোগ উৎসব। দন্ত স হবে, তালিবস্য নয়, পেটকাটা মূর্ধন্য স নয়, মহাযোগ উৎসব। নেক্সট কোশ্চেন, আবোল তাবোল কবিতাটি কার লেখা? সুকুমার রায়ের লেখা। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ দেখো, কর্তা নয় গিন্নি, গিন্নি একমাত্র হচ্ছে স্ত্রীলিঙ্গ। মেঘনাদবধ কাব্যের কয়টি স্বর্গ? মেঘনাদবধ কাব্যের কয়টি স্বর্গ? এটা হচ্ছে মেঘনাদবধ কাব্যের হচ্ছে 7টি স্বর্গে বিভক্ত। আচ্ছা, ড্যাশ বনে মুক্ত ছড়ানো, উলু বনে মুক্ত ছড়ানো। নিম্নলিখিত কোন শব্দ কোনটি শুদ্ধ? মধুসূদন না মধু? মদ হয় হস্যু শয় দীর্ঘ, নাকি মদ হয় দীর্ঘ শয় হস্যু? এটা কিন্তু মধু, মদ হয় হস্যু হয় দীর্ঘ শয় হস্যু, মধু, মধুসূদন। এর অপশন বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে বলছে যে আশাতীত এর সন্ধি বিচ্ছেদ কি হবে? এর হবে, আশাতীত হচ্ছে অপশন এ, আশা যোগ অতীত। তালবুল সহায়িকার আশা যোগ অতীত, এটা হবে সন্ধি বিচ্ছেদ কারেক্ট অ্যান্সার। এক কথায় প্রকাশ করুন। বলছে দুই হাত সমান সমান চলে যার, সমান চলে তাকে বলে সব্যসাচী। হ্যাঁ, সব্যসাচী অপশন ডি। তালবুল সহ বয়জফলা সহায়িকার ছয় থেকে সব্যসাচী। নেক্সট প্রশ্ন, লিখিত শব্দগুলো কোনটি তদ্ভব শব্দ? আচ্ছা, তদ্ভব শব্দ এটা আসবে, যেটা হবে হচ্ছে পাতা আসবে। আমি তদ্ভব শব্দ যদি ডিটেলস একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, তদ্ভব শব্দ মানেটা কি? তদ্ভব শব্দ মানে যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলিকে আমরা তদ্ভব শব্দ বলি। যেমন সংস্কৃততে হচ্ছে গাত্র, প্রাকৃত হচ্ছে গা, আর বাংলায় হচ্ছে গা। এই গাটাই হচ্ছে কিন্তু তদ্ভব শব্দের মধ্যে পড়ে যাচ্ছে। হস্ত, হত, হাত। মৎস্য, মৎস্য, মাছ। চন্দ্র, চন্দ্র, চাঁদ। তাহলে এই যে গা, হাত, মাছ, চাঁদ এগুলোই কিন্তু তদ্ভব শব্দের মধ্যে পড়ছে। তাহলে এখানে কিন্তু পাতাটা আসবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রেখাঙ্কিত রেখাঙ্কিত পদটির কারক আর বিভক্তি নির্ণয় করুন। সিংহের কেশর, সিংহের কেশর দেখতে সুন্দর। সিংহের কি দেখতে সুন্দর? সিংহের কেশর। তাহলে এখানে যেহেতু সিংহের, এমনি কেশরকে উত্তর পাওয়ার জন্য আমি যদি সিংহের কি দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সেটা কি পাওয়া যায়? সেটা হচ্ছে কর্মকারক পাওয়া যায়। এবার কেশরের এখানে কি, এখানে র বিভক্তি তো নেই, এখানে রে আছে, তাহলে রেটা হবে না, তাহলে এটা আসবে শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য বিভক্তিটা কিন্তু আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে চুনোপুটি। চুনোপুটি বাগধারাটির অর্থ কি? চুনোপুটি মানে হচ্ছে এই নগণ্য ব্যক্তি, মানে সামান্য ব্যক্তি, যে সেটা চুনোপুটিকে বলা হয় সেই ভাষাতে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে প্রবচনটি সম্পূর্ণ করুন। মন্ত্রের ড্যাশ কিংবা শরীর পাতন। মন্ত্রের, হ্যাঁ, সাধন, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। নেক্সট, পরশুরাম। পরশুরাম ছদ্মনাম কে সাহিত্য রচনা করেছেন? পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করেছেন? সেটা হচ্ছে পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করেছেন? হচ্ছে রাজশেখর বসু। রাজশেখর বসু তিনি কিন্তু এই পরশুরাম ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। এটা একটা আমরা ছবি আমরা দেখে নিই।
আমরা কিছু সাহিত্যিকের ছদ্মনাম জানবো। আগে আমরা পরশুরামটা সেটা দেখে নিই। পরশুরাম দেখো একদম শেষের দিকে রয়েছে, ভালো করে দেখো শেষে। রাজশেখর বসু ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এরকমই আমরা এখানে দেখো মোট 18টা ছদ্মনাম হচ্ছে, আমরা একটু দেখে নিই এক ঝলকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানু সিং, আচ্ছা কাজী নজরুল ইসলাম হচ্ছে ধূমকেতু ও ব্যাঙাচি, আচ্ছা বঙ্কিমচন্দ্র হচ্ছে কমলাকান্ত, সুকুমার রায় হচ্ছে ভাতা, সুবোধ ঘোষ হচ্ছে কালপুরুষ, প্রেমেন্দ্র মিত্র হচ্ছে কীর্তিবাজ, বিভূতিভূষণ হচ্ছে কশ্চিৎ পৌর, সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে নীল লোহিত, বিমল ঘোষ হচ্ছে মৌমাছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে হাবু শর্মা, কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম প্যাঁচা, মধুসূদন দত্ত হচ্ছে টিমোথি পেন ও এম, আর অখিল অখিল নিয়োগী হচ্ছে স্বপন বুড়ো, হ্যাঁ অখিল নিয়োগী। প্রথম চৌধুরী হচ্ছে বীরবল, সমরেশ বসু হচ্ছে কালকূট বা ভ্রমর, প্রভাত কিরণ বসু হচ্ছে কাকাবাবু, রাজশেখর বসু হচ্ছে পরশুরাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। আকাশ শব্দটির একটি সঠিক সমার্থক শব্দ কি হবে? আকাশ শব্দটির সঠিক সমার্থক শব্দ হচ্ছে ব্রহ্ম, অপূর্ব, বরুণ, তাপস। এটা হবে বোম। বোম হচ্ছে আকাশ শব্দটির একটা সঠিক সমার্থক শব্দ, এটাকে বোম বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কৃষাণু শব্দটির প্রচলিত সমার্থক শব্দ কি হবে? কৃষাণু মানে হচ্ছে, মনে রাখতে হবে, হচ্ছে আগুন। কৃষাণু হচ্ছে আগুনকে বলা হয়। এক কথায় প্রকাশ করুন, লাভ করার ইচ্ছা যার তাকে বলা হয় হচ্ছে লিলসা, হ্যাঁ লিলসা বা লালসা, এটাকে বলে লাভ করার ইচ্ছা যার। বিনা পানি কোন সমাস? বিনা পানি হচ্ছে পানি হাতে মানে বিনা হাতে যার, যাকে আমরা বলি হচ্ছে হুম বহুব্রী সমাস। হ্যাঁ পানি হাতে যার, যেটা হচ্ছে বহুব্রী সমাস, পানি হাতে যার। তো দেখে নি যে ছবিতে যদি থাকে তো দেখাচ্ছি, না নেই। তাহলে পানি হাতে যার এটা হবে কি? পানি হাতে যার হচ্ছে বহুব্রী সমাস। আর ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল, এটি কি ধরনের ক্রিয়া? ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল, হ্যাঁ ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল, এটা হচ্ছে অকর্মক্রিয়া, এখানে কোনো কর্ম নেই। হ্যাঁ ছেলেটি, আমি যদি বলি যে কোথায় যাচ্ছিল, উত্তর আসছে বিদ্যালয়ে। হ্যাঁ এখানে কিন্তু এই বিদ্যালয়টা কিন্তু কোনো কর্ম নয়। বিদ্যালয়টা কোথায়, মানে কর্মকে পাওয়া যায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো, তাই এটা হচ্ছে অকর্মক্রিয়া। আচ্ছা নেক্সট হচ্ছে 88 থেকে 91 এর উত্তরগুলো দিতে লাগবে, আগে এটাকে পড়তে হবে। আমার জায়গা যে লোকটি আসবেন তাকে বলে দিও তিনি তোকে আমারই মতন যত্ন করবে, আমি আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এবার প্রশ্নগুলো দেখি এখান থেকে কি প্রশ্ন দেওয়া রয়েছে। ওকে, প্রথম প্রশ্ন, কথোপকথনের স্থানটি কোথায়? কথোপকথনের স্থানটি হচ্ছে এখানে যেটা আসবে উড়ালপুর গ্রাম। উড়ালপুর গ্রাম, হ্যাঁ এটা হচ্ছে নেওয়া হয়েছে কোথা থেকে? আচ্ছা এটা যেটা ছবি দেখেছিলাম এটাই মনে হয় সেই ছবিটা, দেখি একবার। হ্যাঁ আমার জায়গায় যে লোকটি আসবে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে, যেখানে পোস্টমাস্টার রতনকে এই কথাটি বলে বোঝান যে তার অনুপস্থিতিতে যে নতুন পোস্টমাস্টার আসবেন তিনি রতনকে আগের মতোই যত্ন নেবেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তাহলে কথোপকথনটির স্থানটা কোথায় হবে? উড়ালপুর গ্রামে। বক্তা কে? বক্তা হচ্ছে পোস্টমাস্টার। আচ্ছা মূল গল্পটি কার রচনা? মূল গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কার উদ্দেশ্যে এই বক্তব্য? রতনের উদ্দেশ্যে। নিম্নলিখিত কোনটি মহাপ্রাণ বর্ণ? মহাপ্রাণ বর্ণ বলতে এখানে কিন্তু হ্যাঁ মহাপ্রাণ বর্ণ হচ্ছে কে বোঝায়, মানে যেগুলো বর্ণগুলো ভেতর থেকে রয়েছে সেগুলোকে আমরা কিন্তু মহাপ্রাণ বর্ণ বলি, যেমন হচ্ছে অ হুম। আচ্ছা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করলে প্রবচনটি সম্পূর্ণ করুন। ড্যাশ ভান্তে শিবের গতি, এটা কি হবে? ড্যাশ ভান্তে শিবের গতি, এটা হচ্ছে ধান ভান্তে শিবের গতি, এটা একটা প্রবাদ আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ইন্দ্রনাথ ও রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টাকে? এটা হচ্ছে ইন্দ্রনাথ ও রাজলক্ষ্মী চরিত্রের প্রথম যে স্রষ্টা, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা নেক্সট প্রশ্ন, অসি। অসি শব্দটি প্রচলিত সমার্থক শব্দ কোনটি? অসি শব্দটির প্রচলিত সমার্থক শব্দ হচ্ছে আসন। অসি হচ্ছে আসন। নেক্সট হচ্ছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কে প্রকাশ করেন? বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশ করেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠের এটি বঙ্গদর্শন থেকে আনন্দমঠ প্রকাশ হয়। আচ্ছা মাতা পিতা কোন সমাজ? মাতা পিতা হচ্ছে মাতা ও পিতা দ্বিগু সমাজ, হ্যাঁ মাতা পিতা হচ্ছে দ্বিগু সমাজ। আচ্ছা কোন বাঙালি সাহিত্যিক রসরাজ নামেও বিখ্যাত হয়েছিলেন? সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী হচ্ছে রসরাজ নামেও বিখ্যাত হয়েছিলেন। আষাঢ়ের গল্প বাগধারাটির অর্থ আসলে কি? আষাঢ়ের গল্প হচ্ছে আজগুবি গল্প, এটা কিন্তু আষাঢ়ের গল্প। আচ্ছা বাংলা সাহিত্যকে পদাতিক কবি নামে পরিচিত হয়েছে সুভাষ মুখোপাধ্যায় নামে পরিচিত। এই হলো টোটাল 100টি প্রশ্ন। এই এই সেটটাই কিন্তু
2019 সালে কিন্তু WPXS কনস্টেবলে কিন্তু এসেছিল, যা তোমাদের সামনে কিন্তু আমি এখানে প্রস্তুত করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও। আর ধন্যবাদ।